সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। এবং দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় গণতন্ত্র ও রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন আনম খলিলুর রহমান ইব্রাহিম, সহ সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, এবং সাদ্দাম হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি সরকার ও বিরোধী দলের নানামুখী বিরোধিতা। বিভিন্ন বিল পাশকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথার লড়াই। সেই উত্তাপ সংসদের বাইরেও রাজনীতির মাঠকে তপ্ত করেছে। এদের মধ্যে কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে বিরোধী দল। দর্শক, আজকের আলোচনাটি শুরু করব আমরা নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। আর শুরুটা আমরা করতে চাই সাদ্দাম হোসেন আপনাকে দিয়ে। আপনার কাছে জানবো যে কার্যক্রম নিষিদ্ধ কতটা দমানো যাবে আওয়ামী লীগকে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাকে আমাদেরকে দেখবার জন্য। প্রথমেই আওয়ামী লীগকে আসলে বুঝতে হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার কেন প্রয়োজন পড়লো। একটা রাজনৈতিক দল, বাংলাদেশের ইতিহাসে যারা সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল, এরকম একটা রাজনৈতিক দল স্বাধীনতার এই 54 বছরে এসে যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হবার কথা ছিল, সেই জায়গায় তাদেরকে নিষিদ্ধ করবার প্রয়োজন পড়েছে। কেন পড়লো? কারণ হচ্ছে তারা গত অলমোস্ট 4 দফায় 24 বছরের মতো, 5 দফায় টোটাল অলমোস্ট 24 বছরের মতো বাংলাদেশের ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থেকে তারা বাংলাদেশের মানুষের আসলে পালস না বুঝে বাংলাদেশকে একটা মানে ডিক্টেটোরিয়াল স্টেটে রূপান্তর করবার চেষ্টা করেছিল। তারা বেসিক্যালি গণতান্ত্রিক ভাবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে বাংলাদেশকে একেবারে স্বৈরতন্ত্র বা অনেকে বলে থাকে রাজতন্ত্রে পরিণত করবার চেষ্টা করেছিল, এবং গণতন্ত্রের যে বেসিক কাঠামো সেগুলো ধ্বংস করবার তারা চেষ্টা করেছে সব সময়। এবং গত 16 বছরে তো তারা সেটাতে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে প্রায়, এবং জনমানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। রাজনৈতিক জীবন যেখানে, রাজনৈতিক দল যেখানে জনগণের পাস বুঝে জনগণের পক্ষে জনগণের হয়ে কথা বলবে, সেখানে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি জনগণের বিপক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল। এবং এই যুদ্ধের একেবারে আমরা প্রকাশ্য রূপ দেখেছি 2024 সালের জুলাই আগস্টের যেই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের যেই সহিংস দমন পীড়নের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা দেখতে পেরেছিলাম। আমরা দেখেছি তারা জনগণকে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে। আমরা দেখেছি কিভাবে তারা তাদের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে একেবারে শিশু থেকে শুরু করে 6 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে পর্যন্ত প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। অগণিত ছাত্রকে, হাজার হাজার ছাত্র জনতাকে তারা হয় খুন করেছে, না হলে পঙ্গুত্ব বরণ করতে, আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। এই যখন একটা রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক্স হয়, সেই রাজনৈতিক দলকে বা তাদের কার্যক্রমকে অন্তত বিচার প্রক্রিয়ার মধ্যে না আনার অন্য কোনো কারণ বা অন্য কোনো ওয়ে কি সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সরকারের কাছে ছিল কিনা? সবাই বলুক, প্রশ্নের উত্তর দেখ, ছিল না। আসলে তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হবে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হলে কি করতে হবে? বিচার প্রক্রিয়া তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই সময়ের মধ্যে কি করতে হবে? এই সময়ের মধ্যে তারা যদি আরো বেশি জনগণের জীবনকে আরো বেশি হুমকির সম্মুখীন করে দেয়, আরো বেশি ঝুঁকিগ্রস্ত করে দেয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি হুমকি এর মুখে ফেলে দেয়, এই আশঙ্কা থেকে অন্তত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত, নট নেসেসারিলি যে তাদেরকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে বা তাদের কার্যক্রমকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করার পক্ষে না, আমরা অলওয়েজ বলে আসছি। আচ্ছা, এটা একটু কি বোঝাতে চাইলেন আসলে, এই যে সার্টেন টাইম যেটা আর কি? হ্যাঁ, সার্টেন টাইম আমি খুব স্পষ্টভাবে বলতে গেলে, দেখেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সেই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিচার কার্যক্রম শুরু করেছে। কিছু কিছু ক্ষেত্রে রায় আসা শুরু করেছে। তারা
আশানুরূপ একটা ফলাফল দেওয়ার বলা যায় যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো এই কার্যক্রম শেষ হতে, এই বিচার কার্যক্রম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচার কার্যক্রম শেষ হওয়ার জন্য অন্তত আমাদেরকে মিনিমাম একটা সময় দিতে হবে, যেই সময়ের মধ্যে আমরা যেই চিহ্নিত, যে আওয়ামী লীগের যে চিহ্নিত রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপিবদ্ধ লোকজন রয়েছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো এবং তাদের রায় হবে এবং তা কার্যকর হবে, ততক্ষণ পর্যন্ত, এবং আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি যে অপরাধ সংগঠিত করেছে সেই অপরাধের শাস্তির কথা আমি বলবো না, সেই অপরাধের বিচার প্রক্রিয়া যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই লোকজনের রাজনীতি করবার অধিকার থাকা উচিত না। সেজন্যই নিষিদ্ধ করা হয়েছে। তারপর থেকে যদি আওয়ামী লীগ যদি পার্টি হিসেবে, এক্স্যাক্টলি পার্টি হিসেবে আওয়ামী লীগ যদি নিরপরাধ হয়, বা আওয়ামী লীগের যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যদি বিজ্ঞ বিচারকরা যদি কোনো সুপারিশ দেন যে পার্টি হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে হইলে এই 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 প্রিন্সিপালস অনুসরণ করতে হবে, এবং সেই প্রিন্সিপালস অনুসরণ করে আওয়ামী লীগ যদি প্রো বাংলাদেশি রাজনীতি করতে সম্মত হয়, তখন সেই রিফাইন্ড আওয়ামী লীগকে, তখন বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর রায় বাস্তবায়ন করবার সুবিধার্থে যদি মনে হয় আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনরায় রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দেওয়া যায় বিচারকদের রায়ের পরিপ্রেক্ষিতে, তাহলে তারা রাজনীতি করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সাদ্দাম হোসেন আর মুখলির রহমান ইব্রাহিম, আপনার কাছ থেকে শুনবো। সাদ্দাম বিষয়টা একদম তাদের পার্টি বা তারা কি চাচ্ছেন সে বিষয়টা বলে গেলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচক, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন বা পরবর্তীতে দেখবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটা ক্রান্তিকাল অতিক্রম করে এখন একটা পর্যায়ে দেশে যে সরকার গঠিত হয়েছে, একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যে বিষয়টা, এ ব্যাপারে আমার বক্তব্যটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে রাজনীতি নিষিদ্ধ করা বা করার সুযোগ দেওয়া, এটা গণতান্ত্রিক চিন্তা চেতনার থেকে আমাদের কাম্য নয়। কিন্তু গত 17 বছরে বা 20 বছরে এই আওয়ামী লীগ বাংলাদেশের জনমানুষকে যেইভাবে অতিষ্ঠ করেছিল, আমার মনে হয় যে আপনি যদি 2024 সালের নির্বাচনটাকে দেখেন, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগকে 5% মানুষ ভোট দিয়েছে, 95% মানুষ ভোট দেয় নাই। 95% মানুষ ভোট দেয় নাই অর্থ 95% মানুষই আওয়ামী লীগের কাছে নির্যাতিত অথবা অতিষ্ঠ অথবা অপছন্দের হয়ে দাঁড়িয়েছিল। তো সেই কারণে এই 95% মানুষের যে চিন্তা চেতনা ছিল, যেটা যে আওয়ামী লীগ এই পরিবর্তন, সেই পরিবর্তনটা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সাধিত হয়েছে এবং পরিবর্তনটা এসেছে। এখন একটা মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, তার তো বিচার হওয়াই উচিত। বিচার বলি বা তাকে সংশোধন বলি, আপনি দেখেন এই দেশের কোন সেক্টরটায় তারা হাত না দেয় নাই বা কোন সেক্টরে তারা ক্ষতি করে নাই। এই দেশের অর্থনীতি বলেন, শেয়ার বাজার বলেন, শিক্ষা খাত বলেন, চাকরি বাকরি বলেন। চাকরি বাকরির ক্ষেত্রে এমনভাবে দেওয়া হয়েছে যে তার 14 গোষ্ঠীর ডিএনএ টেস্টের মাধ্যমে নানার বাড়ি দাদার বাড়ি কে কোন রাজনৈতিক সংগঠন করে, আওয়ামী লীগ করে কিনা বা তার তালুই কি করতো, ইত্যাদি ইত্যাদি। তো সকল দিক থেকেই এই আওয়ামী লীগ এই সময়ের জন্য আমরা মনে করি যে এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে, এবং তাদেরও কিছু ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে তাদের যেভাবে কথা বলা দরকার, এই যে 2-1 বাইরে থেকে যে ডায়লগ দিচ্ছে দেখেন, সেইগুলো কিন্তু মানে মানুষের প্রতি কোনো সিম্প্যাথি বা তাদের ভুল ত্রুটির জন্য স্বীকার করা, মানুষকে একটু মানে কি বলে যে সিম্প্যাথি আদায়ের জন্য যেটা করা, এখন পর্যন্ত কিন্তু তারা ভুল ত্রুটি স্বীকার করে নাই। গেল পলিয়া দিল্লিতে বা পার্শ্ববর্তী রাষ্ট্রে বলে যে আমি তো মনে করছি গোপালগঞ্জ আমাকে পাঠাইতেছে। তো গোপালগঞ্জে কোনো মানুষকে এত বোকা মনে করে, গোপালগঞ্জ তো কোনো মানে কী বলে এয়ারপোর্ট নাই, ডোমেস্টিক এয়ারপোর্টও নাই। তো সুতরাং তারা যে ছলচাতুরি করে এই দেশটাকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছে, আমার মনে হয় যে তাদের সংশোধন না হওয়া পর্যন্ত
এই সিদ্ধান্ত সঠিক আছে। জনাব ইব্রাহিম, মানে এই যে আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ, এইটা কি কোনো মানে যে কার্যক্রম যে বন্ধ কিংবা নিষিদ্ধ, এটা কোনো স্থায়ী সমাধান? না, এটি আমি তো আগেই বললাম যে কোনো রাজনৈতিক সংগঠনকে কার্যক্রম বন্ধ করা বা কার্যক্রম চালু করার সুযোগ দেওয়া এটা কোনো সমাধান নয়, এই কথাটা কিন্তু আমি আগেই বলেছি। তো এইটাকে আমি যেটা মনে করি যে দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি তাদের যে হত্যা যজ্ঞ থেকে গুম খুন এমন কিছু নাই তারা করে নাই, টাকা পাচার এমন কিছু নাই করে নাই, এগুলা দেশের স্বার্থে এরকম একটা নজির স্থাপন হওয়া উচিত। আইনের ভাষায় নজির বলতে একটা কথা আছে, যে যাতে পরবর্তী কোনো সরকার কোনো মন্ত্রী বা আমলা এরকমটি করার সাহস না রাখে। এজন্য অবশ্যই তাদের সংশোধন করা উচিত। সংশোধন করতে গিয়ে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা বিচারের আওতায় আনা হোক বা যেভাবে আনা হোক সেটা করা উচিত বলে আমি মনে করি। জামাতকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এবং জামাত এত বছর পর তারা যেভাবে কামব্যাক করেছে, এতে করে অনেকে বলছে জামাত আরও বেশি সুসংগঠিত হয়েছে, শক্তিশালী হয়েছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবার 68টা যে আসন তারা নিয়ে গেছে। শোনেন, এই বিষয়ে আমি শুধু মন্তব্য করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিবিরের প্যানেল পাশ করলো, আরও দুই একটাই যখন পাশ করলো, তখন কিন্তু একটা হয়ে গেল যে ক্ষমতায় জামাতি আসতেছে। তো এই কয়টা আসন বেশি পাইছে তার অর্থে তারা সুসংগঠিত হয়ে গেছে আমি এটা মনে করি না। তাদের অতীত কি, 2টা 3টা বিএনপির সাথে যোগ দিয়ে বোধহয় 18টা। না, এটা বলার হচ্ছে যে এখন যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ যেটা করা হচ্ছে, তার মানে তারা যখন আবার ব্যাক করবে তখন তারা আবার আরও বেশি সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে তারা যদি সংশোধন হয়ে যদি সংগঠিত হয় এতে তো কারো আপত্তি থাকার কথা নয়। আর বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বিএনপি বহু। আপনি কি মনে করেন তারা ব্যাক করতে পারে আরও বেশি শক্তিশালী হয়ে? হ্যাঁ, আমার মনে হয় না, সময় লাগবে। একেবারে আমি বলছি না যে সময় লাগবে, মানে সময় লাগবে, মাস্ট সময় লাগবে। সেই সময়টা একটু কঠিন সময় পার করতে মানে কিরকম সময় লাগবে, কেন সময় লাগবে সুনির্দিষ্টভাবে বলা যাবে না। এরা অনেক মানুষ, আমি বললাম না যে মাত্র 5% মানুষের ভোট, 95% মানুষকে তারা আঘাত করেছে, 95% মানুষের তারা ক্ষতি করেছে, 95% মানুষ তারা নিজেরা শুধু লাভবান, তারা নিজেরা চাকরি পেয়েছে, নিজেরা অর্থ করি কামাইছে, টাকা পয়সা করছে, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, বিদেশে বাড়ি, কানাডাতে কি পড়লি, মানে এইরকমই তারা মাত্র 5% লোক, তাদের যে সংখ্যা। তো সুতরাং 5% বাহিরে যারা আছে তাদের রক্তের দাগ, মনের কষ্ট এবং ক্ষতিগ্রস্ত যা হয়েছে এটা কিন্তু এখনো শেষ হয় নাই। সুতরাং বিষয়টা এত সহজ বলে মানে সেটা সময় সাপেক্ষ, তবে আদর্শ কখনো ধ্বংস হয়ে যায় না, এটাও আমি বলতে পারি, সময় সাপেক্ষ। সাদ্দাম হোসেন, আমি এই প্রশ্নটাই আপনার কাছে রাখবো যে জামাত, মানে অনেকে জামাতের তুলনা দিচ্ছেন আর কি, তাদের কার্যক্রম নিষিদ্ধর পর তারা যেভাবে ব্যাক করেছে, কামব্যাক করেছে, আওয়ামী লীগের সেই সম্ভাবনাটা অনেকেই দেখছেন। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে জামাত বাংলাদেশে আসলে কখনো ক্ষমতায় ছিল না। ক্ষমতায় না থাকার কারণে জামাতকে আসলে আমরা কোনো পরীক্ষায় ফেলতে পারে নাই যে জামাত স্বাধীন বাংলাদেশে জনগণের প্রতি কীরূপ আচরণ করে। তারা কি জনগণের বন্ধুতে রূপান্তর হয় নাকি শত্রুতে রূপান্তর হয়? জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ফুললি আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ছিল, এবং আমরা অনেকে বিশ্বাস করি যে শুধুমাত্র আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা না, এখানে আওয়ামী লীগ হয়তো তাদের কোনো প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্রের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন, যেই রাষ্ট্র হয়তো জামাতকে বাংলাদেশে সেফ মনে করে না। এই জন্য জামাতের সাথে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই প্রক্রিয়া এবং বাস্তবতা কোনোটাকেই মেলানো যাবে না। জামাতের নিষিদ্ধের প্রক্রিয়া এবং কারণ সেটি ছিল একেবারেই ইরেশনাল, মানে বাংলাদেশের কনটেক্সে যদি বিবেচনা করি, সমসাময়িক কনটেক্সে যদি বিবেচনা করি একেবারেই বিদ্বেষমূলক। আর আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগ তো আসলে নিষিদ্ধ হয়নি, জামাত কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এবং সেইটাও সাময়িক সময়ের জন্য এবং খুবই সঙ্গত বাস্তবসম্মত গ্রাউন্ডের মাধ্যমে। এবং তারা কিন্তু আজকেও তারা চিটাগাংয়ে তাদের যে ছাত্রলীগ তারা মিছিল বের করেছে। তো
তো বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়টা বললেন যে সীমিত সময়ের জন্য কিংবা বিচারাধীন যে মামলা সেই বিষয়গুলো, কিন্তু যে কার্যক্রম নিষিদ্ধ সেটাই বা কতটা আসলে সম্ভব হবে এই কার্যক্রমটা নিষিদ্ধ রাখার? আচ্ছা, কার্যক্রম নিষিদ্ধ রাখার মাধ্যমে কার্যক্রমের ব্যাপ্তি মানে অ্যাটলিস্ট আমি বলবো যে 90 to 98% কমে যাবে। আচ্ছা, আপনি বাকি 5% to 2%কে দেশের যেই বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের যে রাষ্ট্র কাঠামো সেটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আমি দমন শব্দটাকে কখনো ইউজ করি না, আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আমাদের তো উদ্দেশ্যই সেটা, তারা যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তারা যাতে দেশে অরাজকতার সৃষ্টি না করতে পারে, তারা যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে না পারে। এজন্য তাদের কার্যক্রমকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আপনি একটা বিষয় বললেন যে 70 থেকে 80% তাদের মানে অ্যাক্টিভিটিস এমনিতেই কমে যাবে, যে বিষয়টা একটু আগে বললেন, এটা কেন? আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে দেখেন, আপনি যখন নিষিদ্ধ একটা দল করবেন, সংগঠন করবেন, আপনি তো সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে আপনার কার্যক্রম পরিচালনা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে পড়লেই তো আইন শৃঙ্খলা বাহিনী আইনগতভাবেই আপনাকে অ্যারেস্ট করবে, কারণ আপনি অবৈধ কার্যক্রম করছেন। ফলত মানে সাধারণ কোনো জনগণ যারা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশী সত্যিকারের মন থেকে, তারা আওয়ামী লীগের কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করবে না, আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ত হবে না। বাট অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের মধ্যে তো কিছু লোক রয়েছেই যারা কিনা আসলে সত্যিকার অর্থেই নিজেদেরকে বাংলাদেশি ভাবতে পছন্দ করে না। তারা আওয়ামী লীগ ভাবতে পছন্দ করে বা অন্য কোনো রাষ্ট্রের তারা বলা যায় যে হচ্ছে এজেন্ট হিসেবে নিজেদেরকে ভাবতে পছন্দ করে এবং সেই রাষ্ট্রের এজেন্ডা তারা বাস্তবায়ন করবার চেষ্টা করে। ওই ধরনের কিছু লোক জীবনের ঝুঁকি নিয়ে হোক অথবা আর্থিক বা রাজনৈতিক লোভ লালসার বশবর্তী হয়ে হোক, তারা তাদের জীবনকে ঝুঁকির সম্মুখীন করে রাষ্ট্রীয় আইনকে অমান্য করতেই পারে, কিন্তু সেটাকে আমাদের রাষ্ট্রের বর্তমান যে কাঠামো সেই কাঠামোর মধ্যেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। আনম খলিলুর রহমান যে বিষয়টা সাদ্দাম বললেন আর কি, যে এই নিষিদ্ধের কারণে 70 থেকে 80% যারা আওয়ামী লীগ করেন যারা, তারা এমনিতে তারা দমে যাবে, অর্থাৎ তাদের অ্যাক্টিভিটিস অফ হয়ে যাবে। মনোবল বলতে একটা কথা আছে, শারীরিক গঠন দিয়েই শুধু নিজেকে পরিচালনা করা যায় না। কথাটা মানে যথার্থ এই কারণে যে তাদের মনোবল আর এখন নাই। আমরা দেখেছি যারা আওয়ামী লীগ দেশে নাই তা কিন্তু না, আওয়ামী লীগও কিন্তু দেশে আছে, কিন্তু যারা পালিয়ে গেছে তারা যদি নেতৃত্ব দিতে চায় বা তাদের যদি মানে বিভিন্ন কর্মকাণ্ডে তারা আসতে চায়, তাদেরকে আসতে দিলেও তো আমার মনে হয় আসবে না। কারণ তাদের তো কি করেছে, কি মানে পাপ কতটুকু করেছে, অন্যায় কতটুকু করেছে, এটা কিন্তু তাদের মনে জান দেয়। তো সেই কারণে জনাব সাদ্দাম যে কথাটা বলেছে আমি মনে করি এটা যথার্থ বলেছে, এবং এদের মনোবল শক্ত করাটাও একটু কঠিন হবে, কারণ এরা তো দেখেছে কি বিভৎস কর্মকাণ্ড আওয়ামী লীগ করে। তো অনেকে আবার বলছে যে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ করা, এটা রেজাল্ট হচ্ছে যে তারা জনপ্রিয় হচ্ছে এবং প্রাসঙ্গিক হচ্ছে। এটা মানে যুক্তির খাতিরে যুক্তি দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ইস্যু ছাড়া আচ্ছা কোনো কিছুই হয় না। কোন ইস্যুতে তারা জনপ্রিয় হবে? তারা কি ইলিয়াস আলীকে ফেরত দিতে পারবে? তারা কি চৌধুরী আলমকে ফেরত দিতে পারবে? অসংখ্য নেতৃবৃন্দ এবং ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে ফেরত দিতে পারবে? এতই একেবারে ওই বাইরে থেকেই তারা জনপ্রিয় হয়ে যাবে, আমি তো এটা মনে করি না। আমার কাছে এটা মনে হয় না। আমার মনে হয় তারা রাজনীতি করতে চাইলে তাদের জনগণের সিম্প্যাথি পাবার জন্যে তাদেরকে জনগণের কাছে তাদের আবেদন করা দরকার, জনগণের কাছে তাদের নিঃশর্ত ক্ষমা চাওয়া দরকার, এবং বিচারের আওতায় এসে তাদের সেই সংশোধনী করে তাদের তারপরে আন্দোলনে বা রাজনীতির মাঠে তাদের নামা দরকার। তারা যাই করুক, সরকার গঠন করবে না আন্দোলন করবে সেটা, কিন্তু তাদের সেইভাবে নামা দরকার। আপনি বিচার প্রক্রিয়া বা সংশোধন প্রক্রিয়া, আমরা বিচার কথা নাই বললাম, সংশোধন প্রক্রিয়া সম্পন্ন না করে কিভাবে তারা আসবে? এটা আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে দেশের এলিট পারসন বা ওই যে আমি যে বললাম 95% মানুষ এত সহজে মেনে নেবে? আমার মনে হয় না, কেন যেন। ধন্যবাদ। একটু অন্য প্রসঙ্গে আমরা যে সেটা হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে এবং
সেটা তার মানে পুরোনায় নিয়ে ফিরছে। অনেকে মনে করেন যে এর ফলে সরকারের প্রভাব বাড়তে পারে। সাদ্দাম হোসেন, আমি আসলে আমি চাচ্ছিলাম আপনি এই ধরনের আলোচনাগুলো আমরা আজকে করি। বেসিক্যালি আওয়ামী লীগ একটা পাস্ট ইভেন্ট, আওয়ামী লীগ নিয়ে আলোচনা করে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে। সত্যিকার অর্থেই বর্তমান বিএনপি সরকার কেন জানি দুঃখজনকভাবে তাদের পূর্বের রূপেই ফিরে যাচ্ছে। শুধু তাদের পূর্বের রূপে ফিরে যাচ্ছে এটা বললে আমার মনে হয় কম বলা হবে। তারা অনেকাংশেই আওয়ামী লীগের যে নীতি সেই নীতিকে ফলো করবার চেষ্টা করছে, যেটা কতটা ডিস্ট্রাকটিভ তারা আসলে 24-এ দেখেছে। এই ডিস্ট্রাকটিভ নীতিটা কিন্তু বিএনপি এখন অনেক ক্ষেত্রে অক্ষরে অক্ষরে ফলো করবার চেষ্টা করছে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টা অধ্যাদেশ, এই 133টি অধ্যাদেশের মধ্যে যেই অধ্যাদেশগুলো রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য করা হয়েছে, সর্বোচ্চ আমি বলবো 8-10টা অধ্যাদেশের নাম আমি বলতে পারি। যেটা ধরেন, আমি যদি গণভোট অধ্যাদেশ বলি, সেটা আমাদের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুদক সংশোধন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন যেটার কথা আপনি বললেন সেই অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় তৈরির যে অধ্যাদেশ সেটি, এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, এইরকম যেই অধ্যাদেশগুলো একেবারে রাষ্ট্র কাঠামো সংস্কার করবার অধ্যাদেশ, যে রাষ্ট্র কাঠামো সংস্কার করবার প্রয়োজন পড়েছিল বলেই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। বিএনপি এই বাস্তবতায় দাঁড়িয়ে এই অধ্যাদেশগুলো, যেগুলো আসলে জনগণের আকাঙ্ক্ষিত, 133টি অধ্যাদেশ কিন্তু জনগণ চায়নি, জনগণ এই অধ্যাদেশগুলো চেয়েছিল। আর আজকে বিএনপি ক্ষমতায় এসে জনগণের মানে আকাঙ্ক্ষিত এই বিশেষ অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিচ্ছে। এতে করে খুব সুস্পষ্ট যে বিএনপি আসলে মানুষের পালস বুঝতে পারে নাই। বিএনপি 91-তে ক্ষমতায় এসে 90-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ভুলে গিয়েছিল জাস্ট ক্ষমতায় টিকে থাকবার জন্য, বা তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের কাছে তারা নতি স্বীকার করেছিল। আজকে 2026-এ তারা এই যে প্রায় 18 বছর 19 বছর ক্ষমতার বাইরে থাকার পরে আবার ক্ষমতায় এসে সেম একই ঘটনা করলো। 19 বছর ক্ষমতার বাইরে থেকেও তাদের আসলে ওই উপলব্ধিটা আসলো না যে জনগণের বিপক্ষে চলে গেলে, জনগণের পালসের বিপক্ষে চলে গেলে সেই সরকার আসলে হয়তো রাষ্ট্র ক্ষমতায় থাকবে, চেয়ার দখল করে থাকবে, বাট জনগণের ভালোবাসার কেন্দ্রে পৌঁছাতে পারবে না, সাদ্দাম হোসেন, আস্থার কেন্দ্রে পৌঁছাতে পারবে না। একটু থামাতে চাই আমি এই বিষয়ে। মানে অনেকগুলো বিষয় আপনি নিয়ে আসছেন, আমি নিজেও আসলে ভুলে যাব। তারপর জানতে চাই যে বললেন আপনি ইন্টারনাল এক্সটার্নাল কিছু বিষয়ের কথা বললেন, বিএনপি 18-19 বছর আগের কিংবা মানুষের পালস বুঝতে না পারা, আসলে কোনটা আসলে কারণ যে এইগুলো বাতিলের? আমি আপনার কাছ থেকে শুনি দর্শকগুলো। আসলে যে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ এবং বিএনপিকে আমরা সাধারণ জনগণ আওয়ামী লীগ এবং বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ কেন বলে? আসলে ক্ষমতায় গেলে তারা আসলে জনগণকে ভুলে যায়। তারা জনগণকে ভুলে গিয়ে তাহলে মানে কাঁধের আশ্রয় নেয়। তারা জনগণকে ভুলে রাষ্ট্রের যেই রাষ্ট্র কাঠামোর ভিতরে যেই কি বলা যায় ক্ষতিকর আমলাতন্ত্র রয়েছে, এই আমলাতন্ত্রের আশ্রিত হয়। ফলে যেই আমলারা আসলে বিএনপি এবং আওয়ামী লীগকে আমি বলবো যে অনেকাংশে মিস ইউজ করেছে বিগত সময়গুলোতে, সেই মিস ইউজ হওয়াটাকে রিয়েলাইজেশন না করে বিএনপি আবার মিস ইউজড হবার লক্ষণ দেখা দিচ্ছে। এবং আমার মনে হয় বিএনপি হাঁটি হাঁটি পা পা করে সেদিকেই যাচ্ছে। ইন্টারনাল ফ্যাক্টর যদি বলি, আমি এটাকে ইন্টারনাল ফ্যাক্টর বলবো। আচ্ছা আচ্ছা, তার মানে ইচ্ছে না অনিচ্ছে? আমি ঠিক আছে, এখন ইচ্ছে না অনিচ্ছে এই জায়গায় যাওয়ার চাইতে আমি যাবো যে হচ্ছে সক্ষম না অক্ষম। কোনটা? এক্স্যাক্টলি, তারা অক্ষম। ধন্যবাদ সাদ্দাম হোসেন। আনাম খলিলুর রহমান ইব্রাহিম অনেকগুলো বিষয়ে সাদ্দাম হোসেন বলে গেলেন এবং বললেন লাস্ট যে কথাটা যে তারা অক্ষম, এই কারণে তারা বুঝতে পারেন, এই কারণে অধ্যক্ষগুলো বাতিল করেছে বিএনপি। ধন্যবাদ। আমাদের সাদ্দাম হোসেন ইয়াং, এনার্জেটিক এবং তার যে স্পিড, সেইভাবেই কথা বলার কথা। কিন্তু আমি বলবো যে বিএনপি একমাত্র রাজনৈতিক সংগঠন, মানে সেভাবে কথা বলছে না বলেনি? বলছে। ঠিক আছে, কিন্তু আমি বলবো আমার তো বয়স বেশি, অত স্পিডও নাই।
আমি যে ভাষায় বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক সংগঠন, যদি তুলনা করেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত, বিএনপি একমাত্র রাজনৈতিক সংগঠন যেটা এই দেশের মানুষের কল্যাণের জন্য তারা কাজ করেছে। আপনি দেখেন 96-এর যে নির্বাচনটা হইল, যেটা সাদ্দাম হোসেন ইঙ্গিত করেছে যে জনগণের পালস বুঝে নাই, জনগণের পালস বুঝেই তো করেছে। সেদিন তো আওয়ামী লীগ জামাত সহ তাদের নেতৃত্বে তারা রিজাইন করলো সংসদ থেকে, বেতন ভাতা ঠিকই নিল কিন্তু সংসদে আসলো না, যেই জন্যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সেটা গঠন করা গেল না। এবং সে কারণেই শুধু সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যে 96-এর 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত করতে হলো, এবং সেটা করে এই আইনটা করেই কিন্তু সেই সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন হলো। বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটতো তাহলে তো বাকশাল গঠন করবার কথা, অথবা বাকশালের একটা নতুন অন্য কোনো রূপে যাবার কথা। আজকে আমি একটু যোগ করে নিই এখানে, হয়তো ভুলে যাব, এখানে কিন্তু আপনার জামাতের আমির এই বিষয়টা বলে গেছেন বিএনপিকে এই বাকশালের সঙ্গে তুলনা করে গেছেন। তারা তখন আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে, তারা এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে, সুতরাং তারা এটা বলতেই পারে। কিন্তু বিএনপি তো সকল ক্ষেত্রে আপনি দেখেন আজকে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, আপনি কোন দিকটা আমাকে সুনির্দিষ্ট একটা দিক বলেন যে এই কারণে বিএনপি জনকল্যাণের বাহিরে কিছু করতেছে, আমাকে যদি একটু বলতে পারেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। না, কারণ তো আর আমি এভাবে বলতে পারবো না, কিন্তু যে বিষয়গুলো আসছে বিশেষ করে সংসদ থেকেই যে বিষয়টা শুরু হয়েছে এবং বিরোধী দল যে বিষয়টা বারবার বলার চেষ্টা করছে, এবং সাদ্দাম হোসেন যে বিষয়টা বললেন, বেশ কিছু অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলি সামনে চলে আসছে। এর মধ্যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আপনার গুম প্রতিরোধ অধ্যাদেশ, পাশাপাশি আরও বেশ কিছু অধ্যাদেশ, যেমন ওই যে আপনার বিচারক নিয়োগ সংক্রান্ত এবং সচিবালয় নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ, এই বিষয়গুলো চলে আসছে। বিএনপি মানে যে কথাটা বলছে সংসদে, আপনারা শুনতেছেন আমরাও শুনতেছি, বিএনপি বলতেছে যে সংসদে আলোচনার ভিত্তিতে এই জুলাই সনদের বাস্তবায়ন করা হবে, আর ওনারা বলতেছে যে বিএনপি জুলাই সনদকে পাশ কাটিয়ে যাচ্ছে। ওনারা বলতেছে যে সংস্কার পরিষদের শপথ নিল না কেন। একটা আপনি মানে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটে, কিন্তু তার মধ্যেও একটা নিয়ম থাকতে হয়। কিছু বললেই বলে যে তাহলে তো শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী। তো এই যে আন্দোলন সংগ্রাম, কোনোটাই কি সংবিধানে অ্যালাউ করেছে? সংবিধান অ্যালাউ করে নাই। এইটা মানে দেশের প্রয়োজনে, জনগণের কল্যাণে এই আন্দোলন হয়ে ওঠে। কখনো আন্দোলন জমে, কখনো জমে না, বিভিন্ন কারণে। তো জুলাই আন্দোলনটা আমরা সম্মান করি, এখানে অসম্মানের কোনো সুযোগ নাই। কিন্তু যেইভাবে বলা হচ্ছে যে এই, আমি তো মনে করি যে এখানে বললে হয়তো অনেকে মনে কষ্ট পাবে, এই নির্বাচনটাই তারা চায় নাই, নির্বাচনটাকে আরো মানে যারা আজকে যে বিভিন্ন কথা বলছে, আচ্ছা আচ্ছা, এই তখন তারা বলেছে তারা বিচার করবে, তারা সংস্কার করবে, মানে স্থানীয় সরকার নির্বাচন আগে দিবে, মানে বিভিন্নভাবে সারা রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিবে। আমরা একমত তাদের, কিন্তু সময় যখন ছিল তখন কেন করেন নাই? নতুন করে সংকট সৃষ্টি করতে চান কেন? রাষ্ট্রপতিকে যদি তখন বাদ দিত, তখন তো তারা যা কয় তাই হয়, তাদের কথা ছাড়া কিচ্ছু হয় না। 3 দিনের দেশে সরকার ছিল না, তারা ইউনূস সাহেবকে ছাড়া অন্য কাউকে মানবে না, এই জন্য তাই তো হয়েছে যে তখন কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে বলে নাই। মানে এক কথায় সমস্ত কিছু ঘুরিয়া ফিরিয়া চাপিয়া বিএনপির উপর দোষ দেওয়ার জন্য যেটা প্রবণতা, এছাড়া এই সংসদে বিরোধী দল তার কিছু করে বলে আমার মনে হয় না। বিএনপি অলওয়েজ বলতেছে যে আমরা সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদকে অবশ্যই বাস্তবায়ন করব, কিন্তু সেদিকে তো সেটা তো মানে আমরা শুনতেছি যে তাদের বক্তব্যে একটাও কিন্তু না। তারা বলতেছে বিএনপি জুলাই সনদকে পাশ কাটাইতেছে, বিএনপি আওয়ামী লীগের মতো করছে। নো, বিএনপি আওয়ামী লীগের মতো করবো না। বিএনপি আওয়ামী লীগ হলেও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, বিএনপি কিন্তু ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী না। বিএনপি আল্লাহর নাম স্মরণ করে কাজকর্ম করতে বিশ্বাসী। সুতরাং কেন গুলিয়ে ফেলা হয়? এই বলা হলো যে সাদ্দাম আরেকটি কথা বললেন যে মুদ্রা রিপিট, এটা খুব দুঃখজনক ঘটনা। এই বিষয়টা যেটা 5 তারিখের পরেই আপনার এই জামাতের, 1 মিনিট শেষ করে দিচ্ছি, জামাতের আমির বলেছিলেন যে কি নৌকা আর ধানের শীষ 2 সাপের 1 বিষ। এটা খুবই দুঃখজনক ঘটনা। নৌকার যিনি মাঝি ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি কিন্তু জাতীয় সংসদে ওই স্পিকারকে চেয়ার দিয়ে বাইরে মেরে ফেলেছিল। বিএনপির এরকম নজির নাই। শেখ মুজিবুর রহমান সাহেব জাসদের বা ওনারা দাবি করে 30,000 কর্মী মেরে ফেলেছে, এরকম নজির কিন্তু বিএনপির নাই।
বিএনপি বাকশাল গঠন করে একনায়কতন্ত্র কায়েম করতে চায় নাই। এরকমভাবে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তারপরেও ইন্টেনশনালি বিএনপিকে ওনাদের চোখে দেখে যে মুদ্রার ইপিটার ওপিট। ধন্যবাদ। তখন কি আর কিছু খলিলুর বলবার রহমান থাকে? ইব্রাহিম, আমি একদম শেষ দিকে, তো আপনাকে হচ্ছে শেষে আমি একটু সময় দিব। সাদ্দাম হোসেন, বিএনপির দোষ চাপানো এবং বিএনপি আওয়ামী লীগে এক না সেই বিষয়টাই বললেন, এবং বিরোধী দল যে আওয়ামী লীগের মতো আচরণ করছেন সেটাই বলে গেলেন খলিলুর রহমান ইব্রাহিম। যাক, ধন্যবাদ। আমি খলিল ভাইয়ের জাস্ট 2-3টা কথার একটু রেসপন্স করি। খলিল ভাই বললেন যে বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটলে তো বিএনপি বাকশাল করবার চেষ্টা করার কথা। সত্যিকার অর্থে বিএনপির ওই অ্যাবিলিটি নাই বাকশাল করবে এবং সেই বাকশাল করে টিকে থাকবে। ওই পথে হাঁটার অ্যাবিলিটি তো বিএনপির নাই। বিএনপি তো ওই দেশের বাইরে এমন কোনো শক্তি নাই বিএনপির পকেটে বা বিএনপি তাদের পকেটে, যেই শক্তির বলে বিএনপি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারবে। পারে নাই, তারা চেষ্টা করছে। তারা চেষ্টা করছে কখন আপনি খেয়াল করে দেখবেন, তারা কিন্তু 96 সালে একটা পাতানো নির্বাচন দিয়ে, একটা ভুয়া নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেছে। কিন্তু যখন দেখছে যে বাংলাদেশের জনগণ আসলে এটাকে অ্যাকসেপ্ট করবে না, তখন তারা ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছে। তাদের মূল ভিত্তি অবশ্যই বাংলাদেশের জনগণ, কিন্তু বাংলাদেশের জনগণকে তারা বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তারা বুঝে নাই যে বাংলাদেশের জনগণ তাদের ধোঁকা পড়ে না আসলে। 2 নম্বরই ভাই যেটা বললো যে আমরা নাকি, আমাদেরকে ইঙ্গিত করে ভাই বলছে আমরা নাকি নির্বাচনটাই চাই নাই। আচ্ছা, আমরা যদি নির্বাচনটা না চাই, এখন বাংলাদেশের জনগণকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, আমরা যদি নির্বাচনটা এই সময়ের মধ্যে না চাইতাম, না চেয়ে কি আমরা ভুল করেছিলাম কিনা? যেই বিএনপি গণভোটের অধ্যাদেশ বাতিল করতে পারে, যেই বিএনপি গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করতে পারে, যেই বিএনপি ক্ষমতায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুদক অধ্যাদেশ বাতিল করতে পারে, যেই বিএনপি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করতে পারে, যেই বিএনপি সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয় থাকবে এই অধ্যাদেশটি যে বিএনপি বাতিল করতে পারে, যেই বিএনপি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করতে পারে, যেই বিএনপি পুরো রাষ্ট্র কাঠামোটাকে প্রধানমন্ত্রী নির্ভর করে ফেলতে আবার চায় শেখ হাসিনার মতো করেই, সেই বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য নির্বাচন দেয়া কি খুব বেশি প্রয়োজন ছিল খুব দ্রুত? জনগণের কাছে আমার প্রশ্ন, এটা উচিত হয় নাই এত দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে এনে আবার বিএনপিকে দিয়ে এই কুকর্মগুলো করে দেশকে আবার অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। বিএনপির পক্ষে ভাইয়া বললো যে আমরা এখন রাষ্ট্রপতির পদত্যাগ করাতে চাই। কেন ভাই আমরা এখন রাষ্ট্রপতির পদত্যাগ করাতে চাই? আপনি কে বললো? আমরা ছাত্র জনতা তো রাষ্ট্রপতির পদত্যাগ তো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ শেখ হাসিনা পতনের পর থেকেই তো চেয়েছি। আমরা চেয়েছি, তখন বিএনপির কারণে আমরা রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারিনি। আমি মনে করতে পারি, আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে একটা বৈঠকে আমরা যখন বিএনপি, তখন আমি এনসিপি করি না, তখন আমি গণ অধিকার পরিষদ করি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যুগপৎ আন্দোলনের শরিকরা যখন বৈঠক করেছি, বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী যখন আমরা বললাম যে রাষ্ট্রপতির পদত্যাগ করাতে চাই, তখন আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদেরকে খুব এগ্রেসিভলি বললো রাষ্ট্রপতির পদত্যাগ কেন করতে হবে? রাষ্ট্রপতির পদত্যাগ, এই রাষ্ট্রপতি আমার কথা যেভাবে শুনবে, নতুন কোন রাষ্ট্রপতি, আমার দলে কোন রাষ্ট্রপতি দিলে আমার কথা এভাবে শুনবে। ধন্যবাদ সাদ্দাম হোসেন, আপনার কথা ক্লিয়ার, ওনার প্রশ্নের সবগুলো উত্তর আপনি দিয়েছেন। একদম শেষ দিকে আমরা খলিলুর রহমান ইব্রাহিম, আপনি আপনার বলার মানে তার বিষয়ে যে বিষয়, আমার কথার প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছে এটা একটাও সঠিক না। এই কারণে সঠিক না, বিএনপি কোনো কিছু করতেছে না, সংযোজন বিয়োজন করতেছে না। তাদের বক্তব্য একটাই যে সংসদে চলেন, বসি, আলোচনা করি, তারপরে এটা যেটা বাদ দেওয়া দরকার বাদ দিব। ক্ষমতার একটা কথা বললেন শুরুতে, উনি বিএনপির ক্ষমতা নেই। আমাদের মুখ দিয়ে তো, আমি তো ক্ষমতার প্রশ্নে যাই নাই, কারণ এই মুখ দিয়ে তো অনেক কথাই বলা যায়, আমি তো বলতে পারি, তাতে লাভটা কি? বিএনপির যদি ক্ষমতায় না থাকে, বিএনপি কতবার ক্ষমতায় আসছে রাজনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে? এগুলো অবান্তর কথা, এগুলো শেখ হাসিনার ভাষার কথা। সুতরাং এই সকল কথা, রাষ্ট্রপতির কথা যেটা বলে, আমি কিন্তু এখন যে পদত্যাগের কথা এটা বলি নাই। আমি বলছি তখনই তো পারতো, তখন তো তাকে দিয়ে শপথ না নিলেই হইতো, তখন আজকে প্রশ্ন থাকতো। আপনার পক্ষে যখন যায় তখন আপনি বলবেন খুব ভালো খুব ভালো, যখন বিপক্ষে যায় তখন বলবেন যে এটা নিয়মের বাইরে। আর 96 সালের নির্বাচন সুস্পষ্টভাবে, আপনারও মনে থাকবার কথা, সাদ্দামের বয়স তখন কথা আমি জানি না, তখন কিন্তু এই কথাটা স্পষ্টভাবে ছিল যে আপনারা সকল দল আসেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, আমরা 6 মাসের মধ্যে একটা নির্বাচন করব। তখন তো তারা যখন না গেছে, তার কারণে একটা নির্বাচন দিয়ে যে এটা আমরা এই করি, তারপরে সময় তো নেই মাত্র কয়েকদিনের মাথায় সারা দিন রাত ভরে তারপরে যে ওইগুলো মানে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট গঠন করতে যা যা করা ওগুলো করেই
তত্ত্বাবধায়ক সরকারের হাতে হয়েছিল। ক্ষমতা দিয়ে বাধ্য হয় নাই। বাধ্য এটা বললে বলা যায় বাধ্য হয় নাই, বাধ্য একই হয় নাই। কথা আওয়ামী লীগ একইভাবে বলে 2014 সালে ক্ষমতায় এসে 5 বছর ক্ষমতা থেকেছে। আপনারা তাদের জনগণ দুইটাই দেখেছে। জনগণ নামাইছে, আপনাদেরকে নামতে বাধ্য করছে। আওয়ামী লীগকে আপনারা নামাইতে পারেন নাই। তখন আমরা আসলে ওইটা হাসিনা বলে, ওইটা হাসিনা বলে। এক্স্যাক্টলি নো, এটা হাসিনা বলে। এটা হাসিনা এন্ড আওয়ামী লীগ ক্যান ডু না ক্যানট ডান বাই বিএনপি। হ্যাঁ, আমার কথা সেটা না। আমার কথা হলো ধন্যবাদ বিএনপি আপনাদের দুজনকে বাংলা ভাষণে আসার জন্য। বিএনপি জনগণকে ভোগান্তিমূলক আজ এ পর্যন্ত। আবার দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।